আমার রোগী অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি বিভাগে 20 মিনিটের মধ্যে ডক্টর বলল যে উনি আসলে দেখে পরে তাকে রাস্তাতে নিতে হবে। তখন ওখানে আমি কোনো অ্যাম্বুলেন্স পাইনি। পরে তারা বলে আপনার বাইরে দেখেন। বাইরে যখন আমি অ্যাম্বুলেন্সকে বললাম সে বলে 2000 টাকা, অথচ আমার বাসার দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার। আমি জানি সরকারি অ্যাম্বুলেন্স কিলোমিটার 30 টাকা করে নির্ধারণ করে কিছু আছে, কিন্তু সে 2000 টাকা নিচে যাবে না। পরে অনেক রিকোয়েস্ট করার পর 1500 টাকা উনি রাজি হয়েছে, বাধ্য হয়ে তাকে 1500 টাকা আমাকে দিতে হয়েছে। 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হলো হাসপাতালের মধ্যে দালালদের যে চক্রটা সবসময় একটা সক্রিয় থাকে। দুটি হাসপাতাল, বিশেষ করে 300 শয্যা এবং ভিক্টোরিয়া হাসপাতাল, দুটোকে ফ্রি গাইডের থাকার মতো ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক গড়ে উঠেছে। ওই হাসপাতাল দুটার ডক্টর এবং দালালদের গ্রুপ সদস্য রোগীরা যখন সেখানে অ্যাক্সিডেন্ট করতে যায়, আলট্রাসাউন্ড করতে যায়, ট্রিটমেন্ট অনেকগুলো তারা ওখানে থাকার পরেও না দিয়ে তাদেরকে বাধ্য করা হয় ওই সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আজকে সকালবেলা 9:12 মিনিটে আমি যখন গেছি তখন গিয়ে দেখলাম যে আলট্রাসোনোগ্রামের ওখানে কাউকে পাইনি, রুম খোলা। ভেতরে বললো যে আলট্রাসোনোগ্রাম কি হয় না, একজন বললেন যে আলট্রাসোনোগ্রাম নষ্ট। এক্সপ্লেনেশন করতে হয় কিন্তু রিপোর্ট করা যায় না। এছাড়া ওখানে একটা 6টা আপনার অ্যাম্বুলেন্স আছে। একটা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট, একটি হাসপাতাল জন্য ব্যবহৃত হয়, আর 3টা আছে। 3টা ড্রাইভারকে অনেক সময় তাড়াতাড়ি কোথাও চলে যাওয়া পাওয়া যায় না, মানে বেসরকারি সুযোগ করে দেওয়া হয়। এরকম অনেকগুলো অভিযোগ যেখানে হাসপাতালের মধ্যে আমি ইতিমধ্যে পেয়েছি এবং দেখে আমি নিজেই ভোগান্তির শিকার হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো রাতের বেলা ভিক্টোরিয়া হাসপাতালে ডাইরেক্টর বা দ্বিতীয় ডক্টর উনি ঘুরিয়ে থাকেন, সেখানে ইন্টার্নি এবং ওয়ার্ড করা চিকিৎসা দেন। কিছু হলে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া রেফার করা হয়, ওখানে তারা ট্রিটমেন্ট রাতের বেলা ঠিক করতে পারছে। রেডিওলজি স্যার প্রায় 3.5 বছর ধরে ডাক্তার নাই স্যার, বয়স শূন্য। আমি স্যার বেশ কয়েকবার উদ্যোগে জানিয়েছি স্যার, আমার এখানে পর্যন্ত কোনো ডাক্তারের পোস্টিং দেয়নি স্যার। একটাই পদ সিনিয়র কনসালটেন্ট, ওই পদটাতে শূন্য। আমি স্যার গত 1 মাস আগে স্যার একজন মেডিকেল অফিসার দিয়ে শুধুমাত্র আলোচনা করিয়েছিলাম। 1 মাস আগে মেডিকেল ট্রান্সফারে যাওয়ার পরে 1 মাস ধরে তার আলোচনা বন্ধ আছে। বাট এক্সরে আমরা স্যার করি, এক্সরে করার স্যার আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্টটা জমা দিই। আমাদের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার স্যার অনেক সময় রিপোর্ট প্রয়োজন হয় না, সেই জন্য স্যার আমরা এক্সরে করতে পারি, কিন্তু এক্সরে রিপোর্ট আমরা দিতে পারি না, যেহেতু ওই পোস্টে কোনো ডক্টর নেই। আর অ্যাম্বুলেন্সের ব্যাপারটা আমরা অ্যাম্বুলেন্স 6টা হলো, একটা একেবারেই অকেজন, 5টা স্যার অ্যাক্টিভ আছে। অ্যাম্বুলেন্স 2টা হলো আমাদের এমপি সাহেবের অনুদান হিসেবে দেওয়া, আর 3টার মধ্যে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা অজ্ঞান রোগীদের আনা করা হয়, আর 2টা অ্যাম্বুলেন্স স্যার একটি সরকারি নিয়ম অনুসারে স্যার লাস্ট স্যার আমরা অ্যাম্বুলেন্সের স্যার কোথাও নেই না। আর দালালদের ব্যাপারটা স্যার হলো কিছু দালাল স্যার আছে, আমি 2-3 মাসের চেষ্টা করি দালালদের কমানোর জন্য। আমি স্যার আপনার চেষ্টা করে যাচ্ছি। ঈদের আগে স্যার 4বার মোবাইল কোর্ট হয়েছে, একদিনে স্যার 4 জনকে আমরা 3 দিন করে জেল দিয়েছি এবং একজনকে 1 মাসের জেল দেওয়া হয়েছে স্যার। তো অনেকটা কমে আসছে স্যার, আমি আপনার চেষ্টা করবো আরও যাতে কমে আসে। স্যার আপনাদের কথা তো শুনলাম, না না স্যার, ওটা ঠিক আছে, শুনতে হয়। ধন্যবাদ ঠিক, ধন্যবাদ। হ্যাঁ হচ্ছে কে না জানি আপনারা করেন, খালি বলতে যে ম্যান পাওয়ার কম, ওদের নাই সেটা নাই, কিন্তু যা গভর্নমেন্ট দেয় তারাও তো কোনো ব্যবহার করেন না। আমরা পত্রপত্রিকা দেখি এগুলো বেশি পড়ে আছে। আমরা টেস্ট করতে গেলে আমরা টেস্ট করতে গেলে দিয়ে আছে প্রাইভেট হসপিটাল ওখান থেকে আমরা কমিশন দিই, ওপেন সবাই জানে। এটা তো রক্তগুলো হলেও আমাদের এই বিজনেস পাস করা ডাক্তার সবচেয়ে ভালো ছাত্র, ক্লাস 10-এ সায়েন্স পেয়েছিল, অনেক ভালো ছাত্র, আমরা রেসপেক্ট করি। এই কমিশনটা না আমি চলে না। ইউপি হসপিটালের ভিসি আপনাদের নিয়ে শপথ করায়, আমরা শপথ করে বলতেছি যে আমরা কমিশন দেব। তুমি কেন করতে এত কেন? এই যে ডায়াবেটিস সেন্টার ব্যবসার জন্য এখন একটা লোক গেছে সবজি কাশি নিয়ে আপনার করবেন কি পিসি একশো টাকা দিয়ে পিসি থেকে কয় টাকা, ডিএসআর থেকে কয় টাকা, ইএসআর থেকে কয় টাকা, তাদের কয় টাকা, তারপর জানেন কিন্তু এইটা নিয়ে কিন্তু ডাক্তারি সমাজ চলে, সবচেয়ে মেধাবী সমাজ, সবচেয়ে ভালো পেশা, যে লোকটি মানুষের গায়ে হাত দিলে সঙ্গে সাথে প্রতিকার হয়। তবে এটা কেন আপনি এখানে বলছিলেন, আপনার পক্ষে করে দেখেন, আপনার আপনিও তো জিজ্ঞেস করে দেখেন, তাহলে কি ভাব করতে আপনি এই অভাব জীবনে কিন্তু যাবে না। অন্যায় পয়সা যদি জীবনে একবার নেন, আপনি
করতে মোবাইল করে 3 দিন 10 দিন জরিমানা দেওয়া লাভ নেই বেশি করে পানিশমেন্ট দেন যতটুকু আইনে আছে আর ফাইন করেন যতটুকু সম্ভব ঠিক আছে 3 দিনের জেল দিলাম 7 দিনের জেল দিলে আমি আরো আর মানুষের কোনো উপকার হয় না আপনি আপনার ম্যাক্সিমাম জেল দেন ম্যাক্সিমাম জরিমানা করেন তাহলে কিছু প্রতিকার হবে যেহেতু অভিযুক্ত স্বীকার করছেন আমি আপনাকে কিছু বললাম এই না করলে মানুষ আমরা বুঝুক যে অভিযুক্তদের কিছু উপকার হয় এখানে বলতে অভিযুক্ত আপনি একটু চাকরি পেয়ে তখন পায় আগে গেল পায় কিন্তু কম করো এই কথাগুলো এতগুলো সামনে সামনে শুনতেছেন আপনি কি ভালো লাগতেছে না স্যার ভালো লাগে না কেন লেগেছেন আমি পয়সা নেওয়া শুরু করছেন পিসিবি এসপিএসএল এক্সেল নেওয়া শুরু করছেন জীবনে কি অভাব গেল আপনি ডাক্তার তো সারা বিশ্ব কিনা বিশ্বের কোনো ডাক্তার আমার অনুভব করছে না বাংলাদেশের প্রত্যেক ডাক্তার করছে না এর মধ্যেও কিছু ডাক্তার খুব ভালো আছে কিন্তু ওই ভালোগুলো সমাজে আসে তাদের নাম পাওয়া যায় না আপনার কষ্ট বুঝতে কোথায় বুঝছেন আমরা ভালো করে দেখেন এত কেন একটু উত্তর পড়ান জনসেবা করেন আমাদের ধর্মের প্রতিও খেয়াল করেন জনসেবা প্রতিও ধর্মের কাজ সেই খেয়াল করেন মনেই করছেন আপনি কি বললাম কেন আপনি সহজে স্বীকার করছেন অভিযুক্ত সঠিক অভিযোগের ধন্যবাদ এরপরে না আসে অভিযোগটা কমপ্লেন দিলেন সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলো হসপিটালে গিয়েছিল তাকে চেষ্টা করার নাই বাইরে থেকে করতে বলছে নাম ধরে বলে দেবেন আমি সুরক্ষ করে দিতেছি তারা আমরা অভিযোগগুলো নিবে তারপরে আমরা দেখবে কারণ এই দেশে কোনো কিছু শুধু আমার উঠে না কাম উঠে করতে হবে তৎপর হবে আমি কি বর্তমান কমিটিতে যারা আছে আমাদের কাজ করতেন তারা উনি যে সমিতি নিয়ে কথা বলছেন উনি এই সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন না অভিযোগটা হলো তার বিরুদ্ধে মানে সমবায় অফিসারের বিরুদ্ধে কি আপনাদের অভিযোগটা কি বলুন আপনাদের অভিযোগ হলো আমি যেটা আমার কাছে বলছিলেন এর আগে সভাপতি জনাব সুরজ মিয়া সমিতির 1,19,00,000 টাকা আত্মসাৎ করেছেন যার প্রমাণ তাদের নিকট রয়েছে জনাব সুরজ মিয়া কর্তৃক অর্থ আত্মসাৎ কমিটি গঠনের অনিয়মের বিষয়ে জেলা সমবায় অফিসারকে অভিযোগ জানালেও তিনি প্রতিকারের কোনো ব্যবস্থা করেননি মাথায় সময় এজি অফিসের কাছ থেকে বিল পাস করার নামে 50 টাকা করে নেওয়া হয় যেটা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল সম্মানিত আমার ইনস্ট্রাক্টর আব্দুল ঠিক আছে আমরা আপনার অভিযুক্ত এবং 2023-24 এই দুই অর্থ বছরে প্রশিক্ষণার্থীদের নিকট সংগৃহীত ভাতা বা এই সংক্রান্তে প্রদত্ত ভাতার বিষয়ে আমরা প্রাথমিক অনুসন্ধানের জন্য এটা দুদকে এই যাচাই বাছাই কমিটিতে অভিযুক্তি প্রেরণ করা হবে এবং কমিশনের অনুমোদন ক্রমে এটা অনুসন্ধান হবে এখন এটা কি বলি হ্যাঁ আসলে আমাদের পরিবর্তন হবে না এটাই না স্যার আমি বলি স্যার এটা আমাদের অধিদপ্তর কর্তৃক সংস্থাপন কার্যকর যে টাকাটা দেওয়া হয় স্যার এটা দ্বারা বাবদ দেওয়া হয় এটা স্যার একদম সম্পূর্ণ ব্যাংকিং হিসাবের মাধ্যমে দেওয়া হয় এটা স্যার আমার মাধ্যমে সারা বাংলাদেশের সকল বিদেশে না এটা স্যার বাংলাদেশের সকল বিদেশে নেওয়া হয়। আমি স্যার অনেক কম আমার যা লাগে তাই আমার কথা সব কিছু স্যার ঠিক আছে আমরা এই যে টাকা পরিশোধ করছে না তিনি ম্যানেজার মোহাম্মদ শাহজাহান সুমনের কাছে বারবার গিয়ে কোনো কিছু দেখাননি দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন এটা বুঝতে পারছেন মাসুদ সাহেব একটু বলেন তো ওনার মেয়াদ চুক্তি হয়েছে 2023 সালের মে মাসে এখন উনি ইয়েটা পাচ্ছেন না বিভাগ গতকাল আমাদের একটা ইস্যু হয়েছে এর মধ্যে আমাদের একটু ক্রাইটেরিয়া আছে যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে মাঠ পর্যায়ে মার্কেটিংয়ে যারা কাজ করে একটা ফাইল যখন প্রসেসে জমা হয় তখন ওটাতে একটা মার্কেটিংয়ের লোকটা কি করে স্যার একটা প্রতিবেদন বলে দেয় না অপেট করেন বিমা বদনাম রাখে আজকে কথা বড় কথা নিয়ে আসে এটা পড়ো আইন করা উচিত বছরের ইন্টারেস্ট দেওয়া উচিত কেন দেরি করলেন পাওয়া উচিত 23 সালে জুন মাসে 24 সালে এতদিনে 50 টাকা ইন্টারেস্ট দেওয়া উচিত স্যার ওই যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা ছিল উনি ধন্যবাদ এর
এই বিষয়টা জানি না স্যার, তো এখন কিভাবে প্রিমিয়ামটা দিচ্ছে এটা আমাদের একটা ইয়া দেখতে হবে। প্রিমিয়াম যদি এটা 3 কিস্তি দিচ্ছে হয়তো ওটা আর্থিক সম্পত্তি নাই, এখন আপনারা এই টাইমটা আপনারা কি করেন? ওনার টাকাটা ওই ম্যাচ শেষে পেমেন্ট করা হবে। মেয়াদ শেষে হ্যাঁ, ম্যাচ শেষে স্যার। কারণ ইন্স্যুরেন্সও থাকবে। হ্যাঁ, আসলে যেভাবে ছিল উনি খাইছি রাস্তা বের করাইছে করার অনেকদিন পরে দাবি করতে যে ওনার জায়গায় বেঁচে গেছে না। তারপরে এটা মেয়রকে জানানো হয়েছে, মেয়রের মাধ্যমে ঠিক আছে 20,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে। তারপরেও 5 বছর আগের কাজ তারা। আচ্ছা জনাব মোহাম্মদ শরীফ বলেন তো আপনি। রাস্তা যখন কথা আছে তখন আমি বাবা করেছি যে রাস্তা দিতেন 2 দিকে ছিল, তো ওনার লোক জমিয়ে আছে, এক লোক আমার ঢাকা মেরে ড্রেনে ফেলাই দিচ্ছে। ওরা আমি উঠে বললাম যে রাস্তাটি 2 দিকে তুলে দিতে, এটা আমার নিজস্ব সত্য। পরে আমার সাথে একটা লোনও পাকা হতো এবং ভাঙত আমার কাছে। এরপরে কমিশনারে বললাম যে আপনি ভুল করে নেন, আমার থেকে অনেক বিদ্যমান। পরে ওই দিনই এসপি সবার কাছে আমি কমপ্লেন করি, মেয়রের কাছে কমপ্লেন করি। মেয়রের 2বার চিঠি করে, ওই একটা চিঠির জবাব দেয়। পরে মেয়রের কাছে আবার যাই, মেয়র মহিলা কমিশনারের কাছে দায়িত্ব। পরে মহিলা কমিশনার সার্ভে করে এই স্মারকলিপি মেয়রের কাছে প্রদান করে আমারও দেয়। যে পুরো রাস্তাটি 5 ফুট লম্বা এবং 4টা রঙওয়ালার বান্ধব হচ্ছে, উনি 8 ফুট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো পরে আপনার মেয়র বললো যে আমি ইঞ্জিনিয়ারের কাছে দায়িত্ব দিচ্ছি। পরে ইঞ্জিনিয়ারের মধ্যে হাত হলো, পরে ইঞ্জিনিয়ারের কাছে দেখা গেল, বললো যে আমি সিটি কর্পোরেশনের আমি পাঠাবো। ওখানে মারপিট করার পরে আমি আপনাকে জানাবো। পরে মারপিট থেকে বিভাগ দিয়া পরে আমার ব্যাগ করতে বললাম, আমি ব্যাগ বললাম। পরে আমার একটা স্কিল দিচ্ছে, পরে পুরো জমি দিয়ে আপনার। পরে মেয়র আমার কোনো সমস্যা দেয়নি। পরে ওই কমিশন আমি কমপ্লিট করি। এটা কবে করবে না 5 বছর আগে? না, এই রাস্তা হওয়ার আগে থেকে আমার এই রাস্তা হওয়ার আমি 50 ফুট বিক্রি করতেছি সমস্ত ডকুমেন্টস থেকে। আচ্ছা এটা একটু আমরা যদি চিফ এক্সিকিউটিভ অফিসার আসছেন নাকি, প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের, আমার কথা বলে দিচ্ছি। আমরা দুটো সিদ্ধান্ত নিয়েছে, কমিশনার স্যার যেটা বলেছেন যে সিটি কর্পোরেশন এই বিষয়ে দেখে ওনাকে যেন ন্যায় বিচার পায়, যদি উনি ক্ষতিগ্রস্ত হন তাহলে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা করা করবে। ঠিক আছে, ঠিক আছে। এটা আমি সিও সাহেবকে বলবো দুদককে রিপোর্ট দিতে হবে, কিন্তু ঠিক আছে। সিটি কর্পোরেশন থেকে দুদককে রিপোর্ট দিতে হবে। আচ্ছা আপনি শুনেন, আপনি সিও সাহেবের সাথে বসে এই বিষয়টা মীমাংসা করে লিখিতভাবে দুদককে জানাবেন কয়দিন লাগবে। আমি আজকে বলবো, এখন আমি আপনি বলে দিলে হয়তো 7 তারিখে বিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। করেছি। তো স্যার আমার কাছে সব কিছু আছে, আমার দেখাতে পারবো। স্যার আমি কিছু বলবো। আচ্ছা দুদকের সিদ্ধান্ত এই ক্ষেত্রে, থ্যাংক ইউ, ওকে। আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও তা চালু নেই, বিধায় সেবা গ্রহীতাগণ ও আলট্রাসোনোগ্রাফি প্রদান না পেয়ে প্রতিবেদন দোকানকে স্বীকার করেছেন হাসপাতালের সেবা গ্রহীতাদের প্রতিকার করে।